আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমরা এক্সপ্লেন করব কোরিয়ান একটি মুভি যার নাম দ্য হোস্ট। মুভিটিতে দেখানো হয়েছে কিভাবে নদী দূষণের ফলে সেখানে একটি অদ্ভুত প্রকৃতির জন্তু জন্ম নেয় এবং সেই জন্তুটি একেবারে লোকালয়ে চলে আসে মানুষের উপরে আক্রমণ চালায়। তারপরে সেখানে একটি ফ্যামিলিকে একেবারে ক্ষতিগ্রস্ত করার ফলে সেই ফ্যামিলির লোকজন মিলে কিভাবে সেই জন্তুটির পিছু পড়ে এবং সেটাকে মারার জন্য প্রিপারেশন নিতে থাকে, সেই সুন্দর ঘটনাটি এখানে তুলে ধরা হয়েছে। আর এই মুভিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিলে যখনই আমরা নতুন ভিডিও আপলোড দেব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর এরকম নতুন নতুন মুভি পেতে আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। মুভিটি শুরুতেই দেখানো হয় একটি কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করছে দুজন লোক এবং তার মধ্যে একজন বিজ্ঞানী এবং আর একজন তার সহকারী। এই বিজ্ঞানী একটি বোতল নিয়ে বলছে যে এইখানে যে কেমিক্যাল আছে এই প্রত্যেকটা বোতল আমি ফাঁকা চাই, বোতলগুলো কেন ভরা আছে তুমি দেখছো না, এগুলোর মেয়াদ শেষ হয়েছে। তখন সহকারী বলে যে কিন্তু এগুলো তো সব কেমিক্যাল এবং খুবই বিপজ্জনক, এগুলো যদি আমরা ফেলে দিই তাহলে তো পরিবেশের ক্ষতি হবে। তখন মেন বিজ্ঞানী তাকে বলে পরিবেশের ক্ষতি হবে মানে তুমি জানো না এটা কোথায় যাবে, বলে সে এক বোতল ঢেলে দে বলে এটা তো হান রিভারে যাবে। তখন সেই সহযোগী ছেলেটি বলে এই জন্যই ফেলতে চাচ্ছি না, সে বলে না এটা যেহেতু রিভারে যাবে সেই তো ফেলে দাও। অজ্ঞতা সহযোগী ছেলেটি সেই হাজার হাজার বোতলের সব কেমিক্যাল রিভারের মধ্যে ফেলে দেয়। এরপর রিভারে দেখানো হয় হান রিভারে দুজন মানুষ মাছ ধরাতে ব্যস্ত আছে। সেখানে হঠাৎ করে একজন বলে দেখো তো এটা কি, বলে মগের মধ্যে তুলে বলে এতগুলো পা, এটা কি জন্তু, বলে আবার সে সেটাকে ছেড়ে দেয়। এরপরে দেখানো হয় বেশ কিছু বছর পরের কথা, একজন লোক দৌড়াচ্ছে এবং সেই ব্রিজে থেকে নিচের দিকে তাকিয়ে বলছে এই কালো জিনিসটা কি, তোমরা কি দেখতে পাচ্ছ না? আর সেই দুইটা লোক বলছে দেখো তুমি এমন কিছু করো না প্লিজ, আমরা কিছুই দেখতে পাচ্ছি না। সে তখন কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে সেই নদীতে লাফ দেয়। এখানেই এই মুভিটির নাম রিভিল হয় দ্য হোস্ট। এরপর দেখানো হয় একটি দোকানে বসে বসে ঘুমাচ্ছে দোকানি, আর সেখানে একটি বাচ্চা এসে দোকান থেকে জিনিস চুরি করার চেষ্টা করলে বাচ্চাটির মা এসে তাকে নিয়ে যায়। আর এরপর খরিদ্দার যখন আসে কেনার জন্য তখনও সেই লোক রাখতে না পারলে তার বাবা এসে তাকে জিনিসপত্র দিয়ে ভাঙতি টাকা দিয়ে বিদায় করে দেয়। আর তার বাবা তাকে ডেকে বলে যে যে স্কুইড যে অর্ডার করেছিল সেই স্কুইডের 8টা পা কেন গেছে, 10টা পা কেন যায়নি, তুমি কি সেই পা খেয়েছো নাকি? এতে করে সে খুবই অবাক হয়ে বলে না তো বাবা, আমি তো খাইনি। তার বাবা দোকানের জন্য তাকে সিরিয়াসলি কাজ করতে বলে চলে যায়। সে দূরে দেখতে পায় যে তার মেয়ে আসছে, সে তখন তার মেয়ের সঙ্গে সঙ্গে যাচ্ছে আর মেয়ের সঙ্গে অনেক বাহানা করে করে বিভিন্ন রকমের কথা বলছে। মেয়ে বাবার সব কথারই জবাব দিচ্ছে, খুবই আহ্লাদী মেয়ে, বোঝাই যাচ্ছে যে সে বাবার একেবারে আদরের দুলালি। এই বাচ্চাটির নাম পার্ক হিয়ন সেও। হিয়ন সেও যখন আসে তখন তার বাবা তাকে বলে স্কুলে কি কি হয়েছে, সেও বাবা দাদাকে সব খুলে বলে। দাদাও খুব খুশি, সে তো একেবারে সুর চলে যায় রুমের মধ্যে। মেয়ে গিয়ে একেবারে বসে পড়ে টিভিতে, আর তার বাবা তখন তাকে মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য একগুচ্ছ পয়সা বের করে বলে দেখো তোমার জন্য জমাচ্ছি, তোমাকে মোবাইল ফোন কিনে দেবো। মেয়ে টিভি তাড়াতাড়ি দিয়ে বলে আজকে নামজুনের কম্পিটিশান সরাসরি টিভিতে দেখাবে, তোমরা কি ভুলে গেছো, এখনই সবাই বসে যাও। মেয়ের সাথে সেও বসে যায়। তখন বাবা এসে বলে নামজুনের খেলা শুরু হয়ে গেছে, কিন্তু ইয়ংদকে বলে ইয়ংদো দোকানে যাও। ইয়ংদকে বাইরে ডেকে নিয়ে আসে, বলে তুমি কি বাচ্চাদের সঙ্গে খেলা দেখবে, এখন আমি আবারও স্কুইড প্রিপেয়ার করেছি, ভালো করে কাস্টমারকে দিয়ে আসো, আর কোনো স্কুইডের পা যেন কম না হয়। সে সিরিয়াসলি স্কুইড আর ড্রিঙ্কস পা গুনে গুনে দেখে 10টায় আছে কিনা, দেখে 10টায় আছে, নিয়ে যায় কাস্টমারের কাছে। দেখে কাস্টমাররা কি যেন নদীতে দেখছে, দূরে সবাই তাকিয়ে বলছে ওই যে দেখো ঝুলছে ব্রিজের ওখানে, নড়ছে না কেউই কিছু বুঝতে পারছে না। অদ্ভুতভাবে জন্তুটি সেখানে পানির মধ্যে পড়ে যায়। এদিকে নামজুনের শো শুরু হয়ে গেছে, ওরা দেখে লাফাচ্ছে, আর ওই দিকে এরা আর এক শো দেখতে ব্যস্ত। একটা অদ্ভুত জন্তু পানির মধ্যে ধপাস করে লাফ দিয়ে নদীর মধ্যে পড়ে গেল। আর সবাই তো অবাক। একটু পরে তারা খেয়াল করে সেটা তীরের দিকে আসছে এবং তাকিয়ে দেখতেছে হ্যাঁ কালো বিশাল একটা জন্তু। তো তখন ইয়ংদো তার কাছে থাকা ড্রিঙ্কস থেকে একটি ড্রিঙ্কসের বোতল ছুঁড়ে মারলে জন্তুটি লেজ দিয়ে ড্রিঙ্কসের বোতলটি কাছে টেনে নেয়। আর তখন যার হাতে যা ছিল সব কিছু সেই নদীর পানিতে সবাই ছুঁড়ে ফেলতে ব্যস্ত হয়ে গেল। ইয়ংদো বলছে আপনার খাবার নিয়ে এসেছি, এবার স্কুইডের পা গুনে দেখুন ঠিক আছে। কিছুক্ষণ পরে তাকিয়ে দেখে দূরে একটা কিছু যেন দৌড়িয়ে আসছে তাদের দিকে, আর সেটি মানুষকে কেন্দ্র করে আক্রমণ করতে থাকলে ইয়ংদো ওটার পিছু পিছু দৌড়াতে থাকে, আর সেটা সব মানুষকে আক্রমণ করছে।
হঠাৎ করে শান্তশিষ্ট লাইফে যখন এভাবে একটা জন্তু আক্রমণ করে, আর সবাই তখন অদ্ভুতভাবে যে যেখানে পারছে লুকানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। সবাই গিয়ে বিভিন্ন দোকানের মধ্যে ঢুকলে একেবারে দোকানের ভেতরেও আক্রমণ চালাতে থাকে সেই জন্তুটি। এরপরে একটা লোক ইয়ংদোকে সাহায্য করতে বলে দুজন মিলে সেই জন্তুটিকে অনেক মারতে থাকে। এই সকল বাইরের ঘটনা কিছুই জানে না সিও আর তার দাদা। তারা তো দেখছে নামজু কিভাবে শুটিং চালাচ্ছে। এরপরে সে যখন দোকানের বাইরে বের হয়, অবাক হয়ে তাকিয়ে দেখে সবাই কেন জানি দৌড়াচ্ছে। তখন তার বাবা তার হাত ধরে দৌড়াতে থাকে অদ্ভুতভাবে, সে কোনো কিছুই বুঝে ওঠার আগে। এরপর তার বাবা হঠাৎ করে পড়ে যায় মাটিতে, অর্থাৎ সবাই সেখানে পড়ে যায়। কিছুক্ষণ পরে তার বাবা উঠে আবার দৌড়াতে থাকলে দেখে সে অন্য একটি বাচ্চার হাত ধরে দৌড়াচ্ছিল এবং দূরে তাকিয়ে দেখে তার মেয়ে নিচে পড়ে গেছে এবং কাবল উঠে দাঁড়িয়েছে এবং তার পিছে সেই জন্তুটি। মেয়েকে অনেক সতর্ক করার পরেও আসলে মেয়েকে সে বাঁচাতে পারে না। জন্তুটি লেজ দিয়ে তার মেয়েকে টেনে নিয়ে চলে যায়। তার দাদাও এই দৃশ্যটি দেখে, আর বাবার চোখের সামনে যখন মেয়েকে এভাবে টেনে নেয় বাবা সহ্য করতে পারে না। বাবাও দৌড়াতে দৌড়াতে যে নদীতে ঝাঁপ দেয়, কিন্তু জন্তুটির সাথে পারে না। সেই জন্তুটি নদীর অপর পারে গিয়ে একটা মানুষকে একেবারে আস্তই গিলে খায়, আর লেজের মধ্যে তখনও সেই বাচ্চাটি ঝুলছে। তার বাবা তো একেবারে পাগলের মতো হয়ে যায়, পাগলের মতো করতে থাকে। আর সেই পয়সাটি এসে দেখে এখনও খোলা অবস্থায় আছে। সন্ধ্যার মধ্যে সেই এলাকায় ইমার্জেন্সি একেবারে জারি করা হয় এবং সকল জায়গা দখল করে নেয় আর্মির লোকজন। এখানে নামজুকে দেখানো হয় সে ব্রোঞ্জ পদক নিয়ে এসে দেখে তার ভাগ্নি মারা গেছে এবং এসে সেই ব্রোঞ্জ পদকটি বের করে ছবির কাছে রেখে সে কাঁদতে থাকে, আর তাকে ধরে তারা সবাইও কাঁদতে থাকে। একেবারে যেন কান্নার রোল পড়ে যায়। ইয়ংদুর বাবা এসে বলে, আমি দৌড়াচ্ছিলাম ওকে নিয়ে, কিন্তু হঠাৎ করে দেখি ও আমার হাতে নেই, হাতে আছে অন্য একটি বেবি। এটি তার চাচা। তার চাচাও এসে সেখানে কাঁদতে থাকে আর বলে, তুমি কেমন বাবা তার হাত ছেড়ে দিয়েছো, তুমি কিভাবে পারলে, তোমার ভুল কিভাবে হলো। এই বলে তারা চারজনই সেখানে কাঁদতে থাকে, একে অপরকে জড়িয়ে ধরে। এই কান্নার সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। মেঝেতে উল্টায় লুটিয়ে পড়ে তারা কাঁদতে থাকে, আর সাংবাদিকরা এসে তাদের ছবি তুলতে থাকলে সবাই সেখানে তাদেরকে বাধা দিতে থাকে যে আমাদের ছবি তুলবেন না। কিছুটা সময় পরে তারা শান্ত হয়ে বসলে সেখানে একটা সিকিউরিটির লোক এমন অদ্ভুত ড্রেস পরে এসে সবাইকে সতর্ক করতে থাকে যে আমরা জানি আপনারা এখানে যে যতগুলো লোক আছেন তারা কেউ না কেউ এই জন্তুর সংস্পর্শে গিয়েছেন বা ওই জন্তুকে ছুঁয়েছেন। তখন হাত তোলে ইয়ংসোর ফ্যামিলির সবাই। তখন ইয়ংসোর চাচা তাদের হাত থামিয়ে বলে, আপনি কি উদ্দেশ্যে এগুলো বলছেন আমাদের আগে ব্যাখ্যা করুন। বলে তার বাবার হাত নামিয়ে দেয়, বলে আমি ব্যাখ্যা করব না, আপনারা কিছুক্ষণের মধ্যেই টিভিতে দেখতে পাবেন কি হয়েছে। বলে টিভি চালু করলে সেখানে দেখানো হয় যে ইমার্জেন্সি, কারণ আমেরিকান যে সৈনিক এসে হেল্প করছিল তাদেরকে সে ওই জন্তু তার একটি হাত কেটে নিয়েছে এবং এতে তার শরীরে এখন গুটি গুটি বের হচ্ছে। সুতরাং যদি কেউ জন্তুর সংস্পর্শে আসে তাহলে তাকে স্পেশালি ট্রিট করা হবে। এটা বলার পরে ইয়ংদো অর্থাৎ বাচ্চাটির বাবা বলে, আসলে ওই জন্তুর কিছু রক্ত আমার হাতে এবং মুখে চোখে এসে পড়েছিল, আর তাকে তখনই সাথে সাথে একটা বাক্সের মধ্যে বন্দি করে ফেলা হয় আলাদা করে নিয়ে যাওয়ার জন্য। ওইখানে উপস্থিত সকল লোককে টেস্ট করার জন্য নিয়ে যাওয়া হয় একটা বিশেষ জায়গায় এবং তাদের সবাইকে গ্যাস দিয়ে ডিসইনফেক্ট করারও চেষ্টা করা হয়। এই হসপিটালে নিয়ে যেয়ে তাদেরকে রাখা হয়েছে টেস্ট করবার জন্য, সবার রক্তের স্যাম্পল নেওয়ার জন্য। ইয়ংদো বাবাকে জানায় তার গা যেন চুলকাচ্ছে। তার বাবা বললে 10 দিন গোসল করো না, গা তো চুলকাবে। ডাক্তার এসে বলে, আপনি কিন্তু কোনো কিছু খাবেন না, আপনার নাম ইয়ংদো না, আপনি সারা রাত না খেয়ে থাকবেন, আপনার টেস্ট আছে। এদিকে রাতে দেখানো হয় সে একজনের খাবারের একটা টিনের ক্যান চুরি করে সেটা খুলে খেতে থাকে, কারণ তার প্রচণ্ড ক্ষুধা লেগেছে। ডাক্তারের কথা মানার মতো তার সুযোগ নেই। সে যখন খাচ্ছিল হঠাৎ করে তার ফোনে রিং বাজলে সে তাড়াহুড়ো করে ফোনটি রিসিভ করলে ফোনের ওই পাশ থেকে ইয়ংসু তার সঙ্গে কথা বলে, বাবা আমি এখনো বেঁচে আছি, এই মোবাইলের চার্জটি এখনই শেষ হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি আসো আমাকে নিতে। তার বাবা তো খুবই অবাক হয়। এরপরে সিন কাট করে দেখানো হয় পুরো ওই নদীর এরিয়া এরকম সিকিউরিটি গার্ডরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সিকিউরিটি গার্ড হঠাৎ টাকা পড়ে থাকতে দেখে সেই টাকা তুলে নিতে গেলে সেই জন্তুর আক্রমণের শিকার হয় দুজনাই। তারপরে দেখানো হয় সিন কাট করে সেই জন্তু তাদেরকে নিয়ে গেছে একটা চেম্বারের মধ্যে, অর্থাৎ ব্রিজের একটা চেম্বারের মধ্যে, এবং সেখানে সেই মানুষ দুটোকে ফেলে দিয়ে যখন সে চলে যায় তখন আস্তে আস্তে করে আসলে দেখানো হয় যে সত্যি ইয়ংসেও বেঁচে আছে এবং সে গুটি গুটি পায়ে এসে সেই লোকের কাছ থেকে মোবাইল ফোন বের করে চেক করে চার্জ আছে কিনা। এদিকে ইয়ংসেওর বাবা এবং দাদা, খালা
চাচা সবাই গেছে পুলিশের কাছে, পুলিশকে জানাচ্ছে যে আমাদের ইয়ংসিও বেঁচে আছে। পুলিশ বলছে তোমাদের ইয়ংসিওর নাম এখানে মৃতদের লিস্টে আছে, কালকে তোমরা তার সৎকার করেছো এবং তাকে শ্রদ্ধা জানিয়েছো, এখন বলছো বেঁচে আছে মানে কি? বলছে আমাকে ইয়ংসিও ফোন করেছিল রাত্রে যে সে বেঁচে আছে, তাকে আটকে রেখেছে জন্তুটি ব্রিজের একটি চেম্বারের মধ্যে, যদি তুমি একটু সেখানে যেতে ফোনের লোকেশনটি দেখে। বলে আমার এই কাজ না, আমি এই কাজ করি না। তাকে তারা একটু টাকা ঘুষ দিতে চাইলে তাদেরকে বকা দিয়ে পুলিশ সেখান থেকে চলে যায়। এরপরে তারা সবাই বলে যেহেতু বেঁচে আছে আমাদেরকেই পদক্ষেপ নিতে হবে। তারপর তারা সেই হসপিটাল থেকে পালাতে থাকে। সে দৌড় সবাই তাদেরকে আটকাতে থাকলেও তারা লিফটের মধ্যে উঠে তাদের ড্রেস চেঞ্জ করে পালাতে থাকে এবং বেসমেন্টে এসে একটা কার আগে থেকেই সেট করা ছিল, সেখানে তারা দৌড়ে ওঠার চেষ্টা করলে তাদের পিছু পিছু ধাওয়া করে সবাই, কিন্তু কোনো মতে তারা উঠে যেতে পারে। দেখে সেখানে নামজু উঠতে পারেনি। এরপরে নামজুকে কিছু দূর যেয়ে তারা নিতে গেলে পুলিশ পিছু পিছু গেলে পুলিশকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তারা সেখান থেকে পালিয়ে যেতে সমর্থ হয়। এরপর আমাদের দেখানো হয় যে তারা প্ল্যান করছে কিভাবে তাদের কাজ আগাবে এবং সেখানে দেখানো হয় সেই গুন্ডার টিমের কাছ থেকে, যাদের কাছ থেকে তারা গাড়িটি ভাড়া করেছিল, তাদের কাছ থেকে তারা টাকার বিনিময়ে সেই ব্রিজের ম্যাপও নিয়ে নিয়েছে। গাড়িতে বসে বসেই তারা দেখে টিভিতে খবর প্রচারে তাদের 4 জনকে দেখানো হচ্ছে যে তারা হসপিটাল থেকে পালিয়ে গেছে এবং যেভাবেই হোক তাদেরকে ধরে পুলিশের হাতে যেন দেওয়া হয়। আর এইদিকে তাদেরকে হেল্পকারী লোকরা টাকা গুনে গুনে নিচ্ছে আর বলছে সব দিয়েছি। রাস্তার মাঝখানে পুলিশ ধরলে তাদের মুখ খুলতে বললে তারা সবাই মাস্কে মুখ ঢেকে রাখে, কেউ মুখ খোলে না। সে মুখ না দেখেই বুঝতে পারে যে এটা ইয়ংদো। বলে তুমি ইয়ংদো না, বের হয়ে আসো। তখন ইয়ংদোর বাবা তার হাতে একটা টাকার থলে তুলে দিয়ে বলে এটি রাখো ভাই, আমাদের যেতে দাও। আর সে ভারী থলে দেখে কিছুই বলে না, কিন্তু তারা গাড়িতে যেতে যেতে খেয়াল করে থলে দেখে লোকটি খুবই অবাক হয়, কারণ থলে ভর্তি শুধু পয়সা, কোনো টাকা নেই। এরপরে তাদেরকে দেখানো হয় তারা সেই ম্যাপ অনুযায়ী প্রত্যেকটা ব্রিজের যে চেম্বারগুলো রয়েছে প্ল্যান অনুযায়ী প্রত্যেকটা চেম্বারে যাচ্ছে আর ইয়ংসিওর নাম ধরে ধরে রাখছে। 4 জন 4টি চেম্বারে যায় তাকে খোঁজাখুঁজি করতে থাকে। এরপর না পেয়ে আবার তারা ব্যাক করে গাড়িতে এসেই দেখে তারা যে বন্দুকের অর্ডার করেছিল বন্দুকগুলো এসে গেছে। এতে করে তারা খুবই খুশি হয় এবং বন্দুকগুলো নিয়ে তারা বেরিয়ে পড়ে বিভিন্ন চেম্বারে খোঁজার জন্য। এবং তখন ইয়ংসোর চাচা বলে যে আমাদের আসলে ইয়ংসোর সঙ্গে যোগাযোগ করতে পারে ভালো হবে, কোনো যদি ক্লু থাকতো যে সে কোথায় আছে। এই মুহূর্তে তারা দেখতে পায় তাদের মাথার উপরে সেই জন্তুটি, আর সাথে সাথে তাকে গুলি করতে করতে তার পিছু নিতে নিতে এই 4 জন মিলে অনেকক্ষণ তাকে পিছু ধাওয়া করতে থাকে, কিন্তু জন্তুটি হাতছাড়া হয়ে যায়। এরপরে 2টা চোরকে দেখানো হয়, একটা অনেক ছোট বাচ্চা আর একটা একটু বড় বাচ্চা। দুজনাই খাবার চুরি করছে একটা দোকান থেকে। ছোট বাচ্চা বলছে চুরি করা ঠিক নয়, কিন্তু বড়টি বলছে আমরা চুরি করছি না, আমরা আসলে ক্ষুধা লেগেছে তাই নিচ্ছি, এটাকে চুরি বলে না। তারা 2 ব্যাগ ভর্তি করে পিছনে নিয়ে যখন হাঁটতে থাকে সেই ব্রিজের কাছ দিয়ে হঠাৎ করে সেই জন্তুটি এই 2 বাচ্চাকে আক্রমণ করে এবং আক্রমণ করার পর দুজনাই দৌড়াতে থাকে কিছুক্ষণ। দৌড়াতে তাদের পিছনেই সেই জন্তুটি এবং এখানে সিন কাট করা হয়। ইয়ংসিওর পুরা ফ্যামিলি ফেরত আসে সেই দোকানের মধ্যে এবং এসে প্রচণ্ড ক্ষুধার্ত থাকার কারণে প্রত্যেকেই কোনো না কোনো কিছু খেতে থাকে। একত্রে বসে তারা যখন খাচ্ছিল কল্পনা করতে থাকে তাদের পাশে বসে আছে ইয়ংসিও এবং সবাই যেন খাবার তুলে দিচ্ছে তার মুখে। ইয়ংসিওকে দেখানো হয় বেচারা একা একা পড়ে আছে সেই চেম্বারের ভেতরে, কোনো খাবার নেই। হঠাৎ করে তার হাতে কিছু পানি পড়লে সে খেয়াল করে যে চলে এসেছে জন্তুটি, সাথে সাথে সে মেঝেতে মরার মতো হয়ে পড়ে শুয়ে থাকে আর খেয়াল করে জন্তুটি 2টো মানুষকে সেখানে ফেলে রেখে একবারে চলে গেল। আর সেটি যখন চলে যায় সে তখন আস্তে আস্তে করে উঠে দেখে যে এবার একটা বাচ্চাকে এনেছে। বাচ্চাটাকে সে অনেক ঝাঁকিয়ে তুলতে থাকে। তুলে বসানোর পরে খেয়াল করে জন্তুটি ফেরত এসেছে, সাথে সাথে সে বাচ্চাকে নিয়ে সেখানে শুয়ে পড়ে ভয়ে। আর জন্তুটি অনেকক্ষণ খেয়াল করে এখান থেকে চলে যায় কারো নড়াচড়া না দেখতে পেয়ে। সিন কাট করে গাড়িতে দেখানো হয় তার দাদা তার চাচাকে বলছে আর খালাকে বলছে যে তোমরা ইয়ংদিওর সাথে খারাপ ব্যবহার করো না, আমি তার ছোটবেলায় তাকে সময় দিতে পারিনি, সে একা একাই বড় হয়েছে, খাবার দাবার পায়নি, প্রোটিনের অভাব হয়েছিল তার, এই জন্য সেরকম করে ঘুমায়। আর ওই কথা কোনোদিন বলো না যে তুমি তোমার মেয়ের হাত কেন ছেড়ে দিয়েছো। কোনো বাবাই আসলে ইচ্ছা করে তার ছেলে মেয়ের হাত ছাড়ে না। তার এ ধরনের দীর্ঘ বক্তব্যে ঘুমিয়ে যায় চাচা আর খালা। হঠাৎ করে ভোরবেলাতে তার দাদা দেখতে পায় সেই জন্তুটি ঠিক তাদের গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আর তখনই সে বন্দুকটি নিয়ে একটি গুলি করলে জন্তুটি এসে তাদের সেই দোকানের উপরে আক্রমণ করে মাথা দিয়ে উল্টিয়ে দোকানটিকে একবারে নিচে ফেলে দেয়। তারপর সেই জন্তুটি সেই দোকানের উপরে উঠে একেবারে চিৎকার দিতে থাকে আর তারা তখন দোকানের ভেতর থেকে তাকে গুলি করতে থাকলে সেই জন্তুটি নিচে পড়ে গেলে তারা বের হয়ে এসে গুলির উপর গুলি করতে থাকে এবং জন্তুটির পিছু নিতে থাকে।
এরপরে সবাই মিলে নদীর কাছে গিয়ে গুলি চালাতে থাকলে তাদের বন্দুকের গুলিও শেষ হয়ে যায়। তো ইয়ংদোর বন্দুকের এখনও গুলি শেষ না হওয়াতে সেটা সে বাবার হাতে দিয়ে বাঁকে নিয়ে বলে, চলো এখন আমরা গাড়িতে ফিরে যাই, আবার বন্দুক লোড করি। কিন্তু তার বাবা যেন তার পিছু ছাড়তেই চাচ্ছিল না, বলছে তোরা যা, আমি এই বন্দুক দিয়ে দেখছি ওটা কোথায় যাচ্ছে। ইয়ংদো বাবাকে নিষেধ করলেও শোনে না, বন্দুক নিয়ে খুঁজতে থাকে কোথায় গেল জন্তুটি, নদীর পানিতে দেখতে থাকে। আর তখন তীর ধনুক নিয়ে রেডি হয়ে যায় নামজু সেটাকে মারার জন্য। ওরা বলে, তুমি এটা কি করছো, তুমি এমনি লেটে তীর ধনুক চালাও বলেই ব্রোঞ্জ পদক পেয়েছো। এই মুহূর্তে তার দাদার সামনে জন্তুটি আসলে বন্দুক বের করে গুলি করতে চাইলে সেই বন্দুকের গুলি শেষ হয়ে যাওয়ার কারণে সে গুলি করতে পারে না এবং বাচ্চাদের সরে যেতে বলে। তখন জন্তুটি তার উপর দিয়ে গিয়ে লেজ দিয়ে তাকে একেবারে পা পেঁচিয়ে ধরে একবারে ওপরে তুলে তাকে একটা ধাক্কা দেয় সেই পিচের মেঝেতে। এতে করে সেখানে তার মাথা ফেটে একেবারে রক্তারক্তি হয়ে যায়। প্রচণ্ড বৃষ্টিতে রক্ত ভেসে যেতে থাকে। আর এই মৃত্যু দূরে দাঁড়িয়ে দেখে তারা চিৎকার দিয়ে কাঁদতে থাকে আর জন্তুটি পানিতে লাফ দিয়ে চলে যায়। এই মুহূর্তে বৃষ্টিতে পড়ে থাকা বাবার লাশ দেখে কাঁদতে কাঁদতে সে ছুটে যায় সেই লাশের কাছে। একটা কাগজ কুড়ে পেয়ে সেই কাগজ এনে বাবার মুখটি ঢেকে দিতে থাকে আর কাঁদতে থাকে। এদিকে নামজু আর তার ভাই নামলি তারা দুজন তাকে ডাকতে থাকে, বলে চলে আসো, পুলিশের হাতে ধরা পড়া যাবে না। কিন্তু ততক্ষণে পুলিশ এসে তাকে হ্যান্ডস আপ করতে বলে আর নামলি পালিয়ে চলে যায়। এদিকে পুলিশ খবর দেয় যে ইনফেক্টেড ফ্যামিলির একজন মারা গেছে অলরেডি আর একজনকে আমরা ধরে ফেলেছি। তখনই সাথে সাথে হলুদ ড্রেস পরা লোকজন এসে তাকে ধরে নিয়ে যায়। এদিকে টিভিতে খবর প্রচার করা হয় যে সেই ফ্যামিলির ইনফেক্টেড যারা তাদের একজনকে পাওয়া গেছে এবং আর একজন মারা গেছে। আর যে আমেরিকান সৈনিক আহত অবস্থায় এতদিন বেঁচে ছিল উনি মারা গেছেন। এদিকে সব তৎপরতা সম্পর্কে অবহিত করা হয় সিটিজেনকে এবং বলা হয় যে সিটিজেনরা যেন সাবধানে থাকে এবং সারা শহরে আর্মি আর হলুদ ড্রেস পরিহিত লোক আছে তাদেরকে বাকি দুজন সদস্যকে ধরিয়ে দিতে বলা হয়। আরও খবরে বলা হয় যে রাষ্ট্রীয় যে শোক পালন করা হবে যারা মারা গেছে তাদের জন্য, এবং আমেরিকান যে সৈনিক মারা গেছে তার জন্যও তারা বিশেষভাবে শ্রদ্ধা জ্ঞাপন করে। এদিকে সবাই মাস্ক পরিহিত অবস্থায়, কেউ কারো দিকে তাকাচ্ছে না এবং একজন ব্যক্তি সেই রাস্তায় থুতু ফেললে পরক্ষণে সেই পানিপূর্ণ রাস্তা দিয়ে গাড়ি গেলে সবার গায়ে সেই পানি পড়লে সবাই সচকিত হয়ে যায়। আর নাম লিখে দেখানো হয় সে একটি গাড়ির মধ্যে গাড়ি থেকে নেমে হাঁটছিল একটা রাস্তা দিয়ে। একা একা হাঁটতে হাঁটতে একটি ওয়ালে সে দেখে একটি পোস্টার লাগানো আছে এবং সেই পোস্টারে তাদের চারজনের ছবি দেখে আবার তার মন খারাপ হয়ে যায় এবং একজনকে ধরতে পেরেছে আর একজন মারা গেছে আর বাকি দুজনকে খোঁজা হচ্ছে। তার মধ্যে যে সে, এটি দেখে তার খুবই কষ্ট লাগে যে তার চোখের সামনে কিভাবে মারা গেল তার বাবা। এরপরে সে সেই ছবিটি অর্থাৎ পোস্টারটি টেনে তুলে ফেলে সেই ওয়াল থেকে। তারপর সে দেখা করে তার ফ্রেন্ডের সঙ্গে যে আইটি কোম্পানিতে জব করে। তার ফ্রেন্ড তাকে বলে, তুমি একা এসেছো, নামজু কোথায়? সে বলে, নামজু কোথায় আমি জানি না, সে তো তার মতো, আমি আমার মতো। সেদিনের ঘটনার পর থেকে আমরা চারজন চার জায়গায় ছড়িয়ে গেছি, কারো সঙ্গে কারো দেখা হয় না। এরপর সেই অফিসের দিকে তাকিয়ে বলে, তোমার ফ্যামিলি তো বোকার মতো কাজ করেছে, আরও আগে আমার সঙ্গে দেখা করলে আমি তো সেই ফোনের লোকেশন বলে দিতে পারতাম যে সেটা কোন ব্রিজে আছে বা ব্রিজের কোনথায় তোমরা পাবে। এরপর সে বলে, চলো তাহলে আমার সাথে। তারা দুজন মিলে সেই অফিসে গোপনে প্রবেশ করে এবং তার বন্ধু বারবার শুধু নামজুর কথাই জিজ্ঞেস করতে থাকলে নামলি অনেকটা সন্দেহ করে। নামলি যখন অ্যান্সার করে তখন বলে যে, তোমার বোন, তুমি জানো না সে কোথায় আছে? সে বলে যে, না আমি জানি না, তবে যেখানেই থাকুক সে সুস্থ থাকবে, ভালো থাকবে। এরপর ল্যাপটপে তাকে দেখাতে থাকে এই হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে এখানে ক্লিক করলেই চলে আসবে লোকেশন। তারপরে বলে যে ঠিক আছে তুমি কাজ করো, মোবাইল নাম্বারটা দাও। বলে সে চলে যায় আর একটি ঘরের মধ্যে। এদিকে সে মোবাইল নাম্বার দিয়ে সেটি দেখে পাসওয়ার্ড লক। সে বলে যে এটা তো নাম্বার নিচ্ছে না, পাসওয়ার্ড লক আছে। বলে ম্যানেজারের রুমে পাসওয়ার্ড আছে, আমি যাই। এদিকে সে খেয়াল করে তার বন্ধু ম্যানেজারের রুমে গিয়ে আর আসছে না। এদিকে তার বন্ধু ম্যানেজারের রুমে সবাইকে লুকিয়ে রেখে বলছে এখন যে চলে এসেছে আর একজন, অর্থাৎ নামজু যে মেয়েটা রয়েছে সে আসেনি, একে আমরা ধরে দিতে পারলে ট্যাক্স মকুব পাবো আর তোমরা অনেক গিফটও পাবে সরকারের পক্ষ থেকে। আর সবাই তখন খুব খুশি হয়ে যায়। এদিকে ততক্ষণে সে মোবাইল নাম্বারটা তার মধ্যে দিয়ে পাসওয়ার্ড দিয়ে পেয়ে গেছে লোকেশন, কোন ব্রিজের কোন জায়গায় আছে ইয়নসো। নামলি যখন বুঝতে পারে সবাই তাকে ধরতে আসছে তখন সে একটা শর্ট সার্কিট করে সেখানকার আলোটা নিভিয়ে দেয়। তারপর সেখান থেকে দৌড়াতে পালাতে থাকে আর অফিসের সব কর্মকর্তা সহ তার সেই বন্ধু তার পিছু ধাওয়া করতে থাকে। এই দৌড়াদৌড়ির একটা মুহূর্তে সে অন্ধকারের মধ্যে তারা আবার আলো জ্বালিয়ে দিলে তার প্রবলেম হয় পালাতে। আর তার বন্ধু ততক্ষণে পুলিশকে ফোন দিয়ে দিয়েছে।
তারপর সে রাস্তায় নেমে কোন দিকে যাবে বুঝতে পারে না, দুই দিক থেকে পুলিশের গাড়ি, সে একটা জায়গায় লুকিয়ে পড়ে। আর পুলিশের গাড়ি আসতেই সব কলিগরা বলে যে আমরা একজনকে আর অল্পের জন্য ধরতে পারছি না, কোথায় গেল সে, মিস হয়ে গেল তো, বলে এদিক ওদিক খুঁজতে থাকে এবং যেখানে সে লুকিয়ে আছে সেখানে একজন গেলে সেখান থেকেও সে অন্য জায়গায় পালিয়ে যায়। তারপর রাস্তার মধ্যে গিয়ে একবারে পড়ে যায়, হাঁপাতে হাঁপাতে আর দৌড়াতে পারে না। মোবাইল করতে থাকে সে নামজুকে, কিন্তু নামজুর মোবাইল বন্ধ পেলে সে একটা টেক্সট মেসেজ দিয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। নামজুকে দেখানো হয় সেও ঘুমিয়ে আছে এবং ঘুম ভেঙে গেছে তার। তারপর সকালবেলা সেই ব্রিজের একটা ফাঁক দিয়ে বের হয়ে আস্তে আস্তে হেঁটে সেখান থেকে নেমে চলে যায়। এই ব্রিজে এখন তাদের বাড়িঘর হয়ে গেছে। তারপর আস্তে আস্তে এদিক সেদিক দেখতে দেখতে সে ব্রিজের একটা চেম্বারের মধ্যে ঢোকে। যেহেতু মোবাইলে চার্জ নেই তাই সে চেষ্টা করে তাদের সেই বাসাটি যাওয়ার জন্য, কিন্তু তাকে এত কষ্ট করে পানি দিয়ে গোপনে পুলিশের ভয়ে চোখ এড়িয়ে যেতে হয়, সে এক অসাধ্য ঘটনা ছিল। এরপর তাকে দেখানো হয় বাসায় পৌঁছে হাত মুখ ধুয়ে এসে মোবাইলটাকে চার্জে দিতেই মোবাইলের মধ্যে একটা মেসেজ আসে। তখন সে মেসেজ খুলে দেখে যে সেখানে লেখা আছে হিয়নসিওর লোকেশন। হিয়নসিও রয়েছে এখন ইয়ংহুগো ব্রিজের একটি চেম্বারে। এটি দেখার পর সে তখন দৌড়াতে থাকে সেই ইয়ংহুগো ব্রিজের কাছে। ইয়ংহুগো ব্রিজের কাছে যখন সে দৌড়াতে দৌড়াতে যায় তখন তার হঠাৎ মনে পড়ে হিয়ংদোকে একটু ফোন দিয়ে জানানোর কথা। সাথে সাথে সে হিয়ংদোকে কল দিয়ে দেয়। তখন হিয়ংদোকে সে কলে সব কিছু জানায় যে ইয়নহুদো ব্রিজের একটা চেম্বারে তার লোকেশন জানা গেছে এবং সেখানেই রয়েছে হিয়নসিও, এবং সে বলছে যে আমি এখনই সেখানে যাচ্ছি, তুমি যদি পারো তাহলে চলে এসো। সামনে দেখতে পাই সেই জন্তুটাকে তার দিকে ছুটিয়ে আসছে। সে যখন তীর তাক করবে তার আগে জন্তুটি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় একটি চিপা গলির মধ্যে। ফোন সহ সে নিচে পড়ে যায়। ফোনের ওই পাশ থেকে হ্যালো হ্যালো করছিল তখনও। নামজু জ্ঞান হারিয়ে জবাব দিতে পারে না, আর এদিকে হিয়ন্দো অনেক টেনশনে পড়ে যায়। বারবার বলে আমাকে যেতে হবে উংদু ব্রিজের কাছে, সেখানে আমার মেয়ে আছে, আমাকে যেতে যাও। কিন্তু কেউই তার কথা শোনে না, সবাই তাকে জোর করতে থাকে, তার রক্ত নিতে থাকে, বিভিন্নভাবে তার টেস্ট করতে থাকে। এদিকে একজন ডক্টর এসে কমপ্লিটলি তার সম্পর্কে জানায় এবং তাকে পর্যবেক্ষণ করতে থাকে। আর সবাই মিলে তখন তাকে জোরাজুরি করে একটা জায়গায় শোয়ায়ে তাকে অ্যানেস্থেসিয়ার ওষুধ দিলেও তার জ্ঞান হারায় না। 1 ঘন্টা পরে যখন জ্ঞান হারায় না তখন তার কাছ থেকে টিস্যু নিতে থাকলে মেন ডক্টর এসে বলে তোমরা সরে যাও। তারপর মেন ডক্টর পর্যবেক্ষণ করে বলে যে আমার তো মনে হচ্ছে না ভাইরাস হলে সে তো বেঁচে থাকতো না। আর সব কথাই যেহেতু ইংরেজিতে বলছিল সে শুধু বুঝতে পারে যে তার গায়ে কোনো ভাইরাস নাই। এরপর সে তখন বলে যে আমার কাছে যেহেতু কোনো ভাইরাস নাই আমাকে ছেড়ে দাও প্লিজ, আমার মেয়ে আটকে আছে একটা ব্রিজে। তখন ডাক্তার বলে তুমি পুলিশকে বলছো না কেন, হিউম্যান রাইটস সংস্থাকে বলছো না কেন। এরপরে সবাইকে আদেশ করে যে তার ব্রেন ফাংশন চেক করা হোক এবং তার ব্রেন ভালো করে দেখা হোক। আর তাকে বলে যে তুমি রেস্ট নাও, তোমার রেস্ট করা জরুরি বলে ডাক্তার বিভিন্ন গাইডলাইন দিয়ে সেখান থেকে চলে গেলে তারপর শুরু হয় আর এক টর্চার। সবাই মিলে তখন তার ব্রেন পরীক্ষা করার জন্য তাকে একবারে একটা লকারের মতো জায়গাতে আটকিয়ে ফেলে। বেচারা তখনও তার মেয়ের নাম ধরে কাঁদছিল। এদিকে তার মেয়েকে দেখানো হয় সে সেই ওপরটা দেখছে যেখান থেকে সেই জন্তুটা আসে, আর সেই বাচ্চা ছেলেটা তার সাথে কথা বলছে আর বলছে সে কি কি খেতে চায়। আর সে সব কাপড়গুলোকে গিরা দিয়ে দিয়ে জোড়া দিচ্ছে একটা লম্বা দড়ির মতো বানানোর জন্য এখান থেকে পালাবে। সে বাচ্চাটাকে বলে এখান থেকে পালাতে পারলে সব দিব, তোমাকে একটা খাবার দোকানে নিয়ে ছেড়ে দিব, তুমি 1 থেকে 10 পর্যন্ত লিস্ট বানাও, তুমি কি খেতে চাও। বাচ্চাটা তখন লিস্ট বানাতে থাকে সে কি কি খেতে চায়। বাচ্চাটি জানায় তার কেউ নেই, শুধু একটা ভাই আছে। সেই মুহূর্তে সে তার ভাইয়ের মুখের উপর থেকে কাপড়টা সরিয়ে নেয়, কারণ তার ভাইকেও মেরে ফেলেছে জন্তুটি। সে বলে তাদের কোনো বাড়ি ঘর নেই, কিন্তু তাদের এত বাড়ি তারা চাইলে যেখানে ইচ্ছা সেখানে শুতে পারে। অর্থাৎ যারা যেহেতু চোর রাস্তাঘাটে শোয় তাদের কোনো আসলে বাড়ির দরকার নাই, সেটাই সে বোঝাতে চাচ্ছিল। এদিকে সে সবগুলো কাপড়কে সুন্দর করে গিরা দিয়ে বলছে আমরা এটার সাহায্যে আশা করছি পালিয়ে যেতে পারবো। তারপর দুজন মিলে সেটাকে একদম ওপরে ফেলতে চেষ্টা করলে অনেক কষ্টে কয়েকবার চেষ্টায় সেটাকে ইয়ংসিও উপরে ফেলতে সক্ষম হয়, কিন্তু সেটা আসলে এতই উঁচুতে চলে গেছে যে সে আর দড়িটার নাগাল পাচ্ছিল না। তখন বাচ্চাটাকে বলে যে তোমার তো পিগিব্যাক হওয়ার অভ্যাস আছে না। এই কথা বলতেই তখনই সেখানে তারা শব্দ পায় সেই জন্তুটির, আর সাথে সাথে দুজন মিলে একবারে দৌড়িয়ে সেখান থেকে চলে যায় সেই গর্তটার ভেতরে। গর্তের ভেতর থেকে হালকা একটু মাথা বের করে ভয়ে ভয়ে দেখতে থাকে আর প্রার্থনা করতে থাকে এবার যেন সে একটা অ্যাক্টিভ ফোন নিয়ে আসে যাতে সে বাসায় ফোন করতে পারে তার বাবাকে।
জন্তুটিকে দেখানো হয় সে তো কোনো একটি ফোন আনেনি, বরঞ্চ তার পেটে থেকে যেগুলো কঙ্কাল অর্থাৎ হাড্ডিগুড্ডি ছিল মানুষের, সব কিছু একবারে মুখ থেকে বের করে দেয়। এটি দেখে দুটো বাচ্চায় ভয়ে একেবারে মুখে হাত দিয়ে থাকে, আর তার পেট থেকে সেই ড্রিঙ্কসের বোতলটাও ড্রিঙ্কস বের হয়ে যেতে থাকে। বাচ্চার লোকেশন বুঝতে পেরে সেই জন্তুটি সেই লোকেশনে গিয়ে বাচ্চাদের ধরার চেষ্টা করে, যে তারা ভয়ে একেবারে ওই গর্তটির আর এক প্রান্তে গিয়ে চিৎকার করতে থাকে। এদিকে হিয়ংসিওর বাবাকে দেখানো হয় হিয়ংদো, সে তাকে যখন নার্সরা রক্ত নিচ্ছে, একজন নার্স বলছে এই তোমার সামনে খাবার আছে, পানি আছে, তুমি খাও। তো তাকে যখন ইশারা করে খেতে বলেছে, অমনি সে নার্সটাকে একেবারে সেই ইঞ্জেকশনটা কেড়ে নিয়ে তার গলায় রেখে বলে এখনই আমাকে হেল্প করে এখান থেকে বের হলে, না হলে একে মেরে ফেলবো। তারপর তাকে জিম্মি করে সেইখান থেকে বের হয়ে একেবারে বলে আমাকে একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেবেন। তারপর সে অ্যাম্বুলেন্স নিয়ে রওনা দেয় সেই ব্রিজের দিকে। নাম লিখে দেখানো হয় সকালে ঘুম থেকে জেগে দেখে সে রাস্তায় ঘুমিয়ে গেছিল, আর একটা মাতালকে কিছু টাকা দিয়ে সে সেই মদের বোতলগুলো নিতে চাইলে মাতাল বোতল দিয়ে তার মাথায় বাড়ি মেরে বলে চলো আমিও তোমার সাথে যাব। সে তখন সেই ইয়ংদো ব্রিজের কাছে যাচ্ছিল, আর সেই বোতলগুলোতে পেট্রোল ভরছিল। আর সেই গাড়ির ড্রাইভার বলছিল তোমাদের নামিয়ে দিই ভাই, তোমরা সেই ব্রিজে কী করবা, কারণ সেই ব্রিজে আজকে অনেক বড় ফাংশন হবে। এরপরে চলে গেছে সেখানে হিয়ংসিওর বাবা, গিয়ে হিয়ংসিও বলে ডাকতে থাকে আর দৌড়াতে থাকে সেই চেম্বারটিতে। হিয়ংসিও এদিকে ঘুমিয়েছিল বাচ্চাটাকে নিয়ে, দেখে বাচ্চাটির অনেক জ্বর, বাচ্চাটি ভুল বকছে। আর তো দেরি করা যায় না, যেভাবেই হোক এই জায়গা থেকে পালাতে হবে, নাহলে ছেলেটা মারাই যাবে। এরপরে সে দেখে যে ঘুমিয়ে আছে সেই জন্তুটি আর বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। তারপর ড্রিঙ্কসের বোতলটি তুলে তাকে ছুঁড়ে মারলেও সে যখন নড়ে না, তখন সাহস করে দৌড় দিয়ে তার পিঠের উপর উঠে সেইটাতে ঝুলে পড়ে কাপড়টাতে। আর কাপড়টাতে ঝুলতেই কিছুক্ষণ পরে সে হাত ছেড়ে দেয়, আর বাচ্চাটি দেখতে থাকে যে তাকে পেঁচিয়ে ধরেছে লেজ দিয়ে সেই জন্তুটি। আর এটি দেখে বাচ্চাটি তো একেবারে প্যান্টেই হিসু করে দেয়। আর হিয়ংসিও সেখানে ভয়ে ভয়ে আস্তে করে তাকে যখন নামিয়ে দেয়, সে তখন দৌড়ায় না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপর যখন বুঝতে পারে জন্তুটি নড়ছে না, সে তখন বাচ্চাটিকে চোখ ইশারা করে সেই গর্তের দিকে যেতে বলে, কিন্তু বাচ্চাটি আসলে বুঝতে পারছে না তার চোখের ইশারা। হঠাৎ করে সে খেয়াল করে তার শার্টের হাতাটিতে একটি স্পাইডার। এটি দেখে তো সে ভয়ে একেবারে অস্থির হয়ে যায়, এবং এরপর সেখানে দাঁড়িয়ে না থেকে দৌড়ায়, আর বাচ্চাটির হাত ধরে দৌড়াতে দৌড়াতে সেই গর্তের মধ্যে গিয়ে আশ্রয় নিতে চায়। গর্তের মধ্যে ঢুকতেই যাবে, তখনই সেটা একেবারে তাদেরকে আক্রমণ করে কি করে না, সিনটা এখানে কাট হয়ে যায়। এরপরে তার বাবাকে দেখানো হয়, তার বাবা সেই জায়গাতে চলে এসেছে আর হিয়ংসিও বলে ডাকছে। তারপরে খেয়াল করে সেখানে একটা কাপড় দিয়ে ফিতার মতো নিচের দিকে বাঁধা, দড়ির মতো। তখন সে সেটা ধরে নিচের দিকে নামতে চায়, কারণ নিচে অনেক হাড্ডিগুড্ডি দেখে, সুতরাং মনে করে এর মধ্যেও থাকতে পারে। নামতে যাবে, তখন সে তার মেয়ের স্কুলের বেল্টটি দেখে কাঁদতে থাকে হিয়ংসিও বলে। তারপর হঠাৎ করে সেই জন্তুটির শব্দ শুনতে পায় নিচে ঝুলন্ত অবস্থাতেই, এবং দেখতে পায় সেই জন্তুটি পাস করে চলে যাচ্ছে ওই জায়গা, আর হিয়ংসিওর হাতটি তার মুখ থেকে বের হয়ে আসে। সেই হাতটি দেখে সে চিনতে পারে এটা তার মেয়ের হাত। সে আর নিচে না নেমে তাড়াতাড়ি উপরে উঠতে থাকে। এদিকে নামজুকে দেখানো হয় সে সেই চিকন গর্তটা থেকে জ্ঞান ফেরত এসে বের হয়েছে, এবং তীর ধনুক নিয়ে রেডি হয়ে দাঁড়াতেই দেখে জন্তুটি দৌড়াচ্ছে, আর অমনি সে একটা আড়াল হলেই জন্তুটি পাস করে চলে যায়। জন্তুটি খেয়াল করে নদীর অপর পাশে কোনো অনুষ্ঠান হচ্ছে, এবং সেখানে সব মানুষজন জড়ো হয়েছে, সুতরাং সে অনেক মানুষ খেতে পারবে সেখানে গেলে। জন্তুটি পানি দিয়ে সেদিকে রওনা দিলে তাকে ফলো করতে করতে হিয়ংসিওর বাবাও সেদিকে যায়। আর সেখানে গ্যাস ট্যাস সব কিছু একবারে রেডি করা ছিল জনসাধারণের সুরক্ষার জন্য। পুলিশ, আর্মি সবাই সেখানে উপস্থিত ছিল, আর এই ফাংশনের আবার অনেকেই ক্যামেরা দিয়ে লাইভ করছিল। হঠাৎ করে সেই জন্তুটিকে লাইভ করতে ক্যামেরায় দেখতে পায়। হিয়ংসিওর বাবা তো দৌড়াচ্ছেই তাকে ধরার জন্য। এদিকে পুলিশ অফিসার সেই জন্তুটিকে দেখেই দৌড়াতে থাকে, আর সাথে সাথে জন্তুটি গ্যাসের কাছাকাছি আসলে সেখান থেকে গ্যাস ছেড়ে দেওয়া হয় সেটাকে অজ্ঞান করবার জন্য। আজ এখানে সবাই সম্মিলিত হয়েছে পার্ক হিউন্দোকে ছেড়ে দেবার জন্যই। পার্ক হিউন্দো সেই মুহূর্তে সেখানে পৌঁছায়, আর গ্যাসের চোটে অজ্ঞান অবস্থা হলে সে তাড়াতাড়ি জন্তুটার কাছে গিয়ে জন্তুটার মুখ খুলতে থাকে তার মেয়েকে খোঁজার জন্য। দৃশ্যটা থেকে খুবই খারাপ লাগছিল। সে একটু হাত দেখতে পায়, এবং সাথে সাথে সে হাত ধরে টেনে বের করে। হাতটি টেনে ধরে বের করলে দেখতে পায় হিয়ংসিও সেই ছোট ছেলে বাচ্চাটিকে জড়িয়ে ধরে বুকে নিয়ে আছে, এবং সেই অবস্থায় সে আসলে মারা গিয়েছে। তারপর দুজনকেই টেনে বের করে হিয়ংসিওর বাবা হিয়ংসিওকে নিয়ে প্রচণ্ড কাঁদতে থাকে। হিয়ংসিওর লাশ দেখে তো তার আত্মীয় স্বজনরাও কাঁদতে থাকে, অর্থাৎ নামজু এবং নামলি, তারাও দূর থেকে দেখে কাঁদতে থাকে। হিয়ংসিওকে তার বাবা কোলে তুলে নেয়, এবং তারপর তাকে নিয়ে
চলে যেতে থাকে নামজুয়ের কাছে। নামজু এই অবস্থা দেখে সেখানেই কাঁদতে থাকে, নামলিও সেখানেই কাঁদতে থাকে। এক হৃদয় বিদারক দৃশ্য, ছোট একটি বাচ্চার মৃত লাশ নিয়ে। এতদিন পর্যন্ত বাচ্চাটা বেঁচে ছিল, আর শুধু আজকেই বাঁচতে পারল না। এরপর সেখানে তারা সবাই রাগে ফুঁসতে থাকে সেই জন্তুটির উপরে। হিয়নসিওর বাবা একটা ধারালো লাঠির মতো নিয়ে যায়, একেবারে তার মুখের মধ্যে ঢুকিয়ে দেয়, আর সেটা একেবারে চিল্লাইতে থাকে। নামলি এই অবস্থা দেখে তাড়াতাড়ি করে যেগুলো সে পেট্রোলের বোতল জমা করেছিল সেগুলো সব তার দিকে মারতে থাকে, এবং আগুনের জন্য জন্তুটা আর সামনের দিকে এগোতে পারে না। এদিকে সে একের পর এক সবগুলো বোতল ফেলতে থাকলে সেটি আর কোনো কারো ক্ষতিও করতে পারে না, শুধু সেখানে চিৎকার করতে থাকে। ল্যান্ড মতো নামলির সাথে আসা সেই মাতাল ব্যক্তিটি উপর থেকে সেই জন্তুটির উপরে পেট্রোল ঢেলে দেয়, আর জন্তুটি আবার হাঁ করে সেই পেট্রোলটাই পেটের মধ্যে নিতে থাকে। এতে করে তো আরও সুবিধা হয়ে যায়। নামলি তখন লাস্ট পেট্রোলের বোতলটি মারতে যাবে, আনফর্চুনেটলি সেই বোতলটা তার হাত থেকে পিছনের দিকে পড়ে গিয়ে ভেঙে যায়। সে খুবই আশাহত হয়ে যায়। এদিকে নামজু তার তীর রেডি করে এবং সেখানে আগুন জ্বালিয়ে লাস্ট তীরটি সেই তার মুখে মারে, ফলে দাও দাও করে তার বডিটি জ্বলতে থাকে সেখানেই। সো এ সবাই মিলে এই ফ্যামিলি সেই জন্তুটিকে আগুনে পুড়িয়ে মারতে সক্ষম হয়। নামজু আর পিছনে তাকায় না, সে সামনের দিকে যেতে থাকে। নামলি দেখতে থাকে জ্বলতেছে সেটা। মাতাল ব্যক্তিটি ব্রিজের উপর থেকে দেখতে পায় যে জ্বলছে জন্তুটি। জল অবস্থায় জন্তুটি পানির দিকে দৌড়িয়ে ছুটে যেতে চাইলে সেখানে আটকিয়ে দেয় তাকে হিউংদো। হিউংদো একটা ধারালো সেই লাঠির মতো জিনিসটি নিয়ে তার গলার মধ্যে ঢুকে দেয়, ফলে সে আর ব্যাক করতে পারে না, সেখানেই মারা যায়। আর এখানে সেই জন্তুটি লাইফের পরিসমাপ্তি ঘটে। আবারও সেই জন্তুটির রক্ত তার হাতে আসে, কিন্তু আসলে তার কোনো রকম কোনো ক্ষতি বা ভাইরাস আক্রমণ কোনো কিছুই হয়নি। এবার জন্তুটি সেখানেই পড়ে যায় এবং জ্বলতে থাকে তার পুরো বডি। আর সে দূরে তাকিয়ে দেখে তার মেয়েকে নিয়ে কাঁদছে নামজু আর নামলি। তারপর আস্তে আস্তে সে সেই ছেলেটির কাছে যায় যাকে বাঁচাতে তার মেয়ে মারা গেছে। সেই ছেলেটিকে যায় একটু করে মুখে নাড়া দিতেই হঠাৎ করে সেই ছেলেটি নিঃশ্বাস নিতে শুরু করে। আস্তে আস্তে ছেলেটি বন্ধ চোখটি খুলে যেতে থাকে, অর্থাৎ ছেলেটি বেঁচে আছে। হিয়ন্দো মেয়েকে নিয়ে কাঁদে। মেয়েকে হারিয়েছে ঠিকই, কিন্তু সে একটি ছেলেকে পেয়ে গেল। এরপর ছেলেটিকে কাঁধে করে নিয়ে সে চলে যায়। এরপরে দেখানো হয় অনেক দিন পরের দৃশ্য। সেই দোকানের ভেতরে সবার ছবি সেখানে বাঁধানো আছে, সাথে বাঁধানো আছে ইয়ংসিওর ছবিও। আর সেই ছবি তার বাবা দেখছে। হঠাৎ করে দেখতে দেখতে তার মনে হয় নদী থেকে কি একটা উঠে আসছে। সে তখন বন্দুকটি হাতে নেয়, নিয়ে জানালা খুলে রেডি হতে থাকে, কিন্তু না, কোনো কিছুই দেখতে পায় না, আবার বন্দুকটি রেখে দেয়। এরপরে সেই ছেলেটি, ছোট বাচ্চাটি ঘুমিয়ে আসে। সে তখন খাবার রেডি করে দুজনের জন্য। বাচ্চাটির সাথে অনেকক্ষণ কথা বলে বাচ্চাটি উঠে না। তারপরে সে খাবার দাবার রেডি করে বাচ্চাটিকে যখন ডাকে, তখন বাচ্চাটি উঠলে দুইজন মিলে খাবার দাবার খায়, এবং টিভিটি যখন তাদেরকে ডিস্টার্ব করছে সেই টিভিটি বন্ধ করার জন্য সে পা বাড়িয়ে টিভিটিকে বন্ধ করে দেয়, কারণ এই সকল পলিটিক্যাল নিউজগুলো তার খুব অসহ্য লাগে। কারণ কোনো পলিটিক্সই তার সন্তানকে বাঁচাতে পারেনি। তাকে ইনিশিয়েটিভ নিয়ে এগিয়ে যেয়ে সেই জন্তুকে মারতে হয়েছিল। সেই জন্য লাথি দিয়ে পা দিয়ে টিভি বন্ধ করে দেয়, দিয়ে ছেলের সাথে খাবার এনজয় করে। আর দূর থেকে বাড়িটি দেখানো হয়। মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো আপনাদের এই মুভিটি কেমন লেগেছে আমাদের কমেন্টসে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা সাবস্ক্রিপশন বাটনটি প্রেস করে দিলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আমাদের সাথে এতক্ষণ থেকে এই মুভিটি এনজয় করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।